দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে যেভাবে কথা বলেছেন, উনি শুধু সম্প্রীতির কথা বলেছেন, স্বাভাবিক কথা। অনেকটা আপনার একজন রাজনীতিবিদ যেভাবে কথা বলেন সেটাকে টুইস্ট করা হয়েছে এবং দীনেশ ত্রিবেদীর ভালো মানসিক প্রকাশ পেয়েছে। তিনি যেভাবে ভিসা ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এইটা কিন্তু মৌলবাদীদের এইটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত। কিন্তু মৌলবাদীরা এটা নিয়ে হবে না, কারণ তারা জানে যে ভারতে যাওয়ার জন্য বহু বাংলাদেশি বসে আছে। কারণ হলো বাংলাদেশিরা তো দেখেন চীনে যেতে পারে না, চীনে ভিসা দেয় না, আর ভিসা দিলেও চীন তো অনেক এক্সপেন্সিভ। চীনে যাওয়া আর ইউরোপে যাওয়া একই কথা। দীনেশ ত্রিবেদী যা করবেন, আগের হাই কমিশনার গুলো তা করেছে। তিনি যদি বাড়তি কোনো কিছু করতে পারেন, সেইটা হলো যে যদি তিনি সত্যি সত্যি ভারতের কর্তৃপক্ষকে আপনার স্বীকার করাতে পারেন যে বাংলাদেশে যেই হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, এই ব্যাপারে যদি ভারতের উচ্চতর মহলে যদি সচেতনতা তিনি তৈরি করতে পারেন, সেটা হলে আমরা মনে করব যে দীনেশ ত্রিবেদীর মতো এত সিনিয়র একজন মানুষকে বাংলাদেশে হাই কমিশনার নিয়োগ করায় ভারত সরকার অন্তত ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার পর্যায়ে নিতে পেরেছেন দীনেশ ত্রিবেদী, এবং সেটাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে সাফল্য হিসেবে দেখব। বাংলাদেশে ভারতের যে নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তাকে ভারত সরকার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছে। এই বিষয়টা কি বিশেষ কোনো তাৎপর্য বহন করে? যেভাবে আলোচনা হচ্ছে সেভাবে বহন করে কি? আমি যখন এই আলোচনাটা শেষ করব তখন আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। একটা উদাহরণ দেয়া যাক। বিএনপি সরকার 2001 থেকে 6 সালে তারা যখন ক্ষমতায় আসেন, তারা তাদের 91 থেকে 96 মেয়াদের যিনি স্পিকার ছিলেন শেখ রাজ্জাক আলী, তিনি প্রথম স্পিকার ছিলেন না, দ্বিতীয় স্পিকার। প্রথম স্পিকার ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়। তারপরে শেখ রাজ্জাক আলী, উনি ডেপুটি স্পিকার ছিলেন, তাকে স্পিকার করা হয়। 2001 থেকে 6 সালে বিএনপি আবার যখন ক্ষমতায় আসে 5 বছর পরে, তখন তাকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি যেহেতু স্পিকার ছিলেন, সেই জন্য বিএনপি সরকার তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রদূত নিয়োগ করে। আপনাদের কি ধারণা যে এই যে একজন শেখ রাজ্জাক আলীকে যুক্তরাজ্যে যখন হাই কমিশনার হিসাবে বিএনপি নিয়োগ দেয়, তার কি বিশেষ কোনো তাৎপর্য ছিল? উত্তর হলো শূন্য, কোনো তাৎপর্যই ছিল না। শেখ রাজ্জাক আলীকে কোনোভাবে কোনো জায়গায় দিতে হবে, তাকে মন্ত্রী করা যায়নি, সেজন্য তাকে যুক্তরাজ্যে হাই কমিশনার করেছে। যেহেতু আগে তিনি স্পিকার ছিলেন, সাধারণত সরকারগুলো তো যেখানে সুযোগ আছে একজন মানুষকে অমর্যাদা করতে চায় না, সেজন্য শেখ রাজ্জাক আলীকে তারা মন্ত্রীর মর্যাদায় কিন্তু হাই কমিশনার বানিয়েছিলেন। বিএনপিও আরো কয়েকজনকে প্রতিমন্ত্রীর মর্যাদা হাই কমিশনার করেছিল। এটা সবচেয়ে বেশি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নিযুক্ত ভারতের 2 জন হাই কমিশনার পরপর, একজন ছিলেন আহমেদ তারেক করিম, আর একজন পরে সৈয়দ মোয়াজ্জেম আলী, তাদেরকে শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, প্রতিমন্ত্রী পোস্ট দিয়েছিলেন, নাকি সমান বেতন পেত। মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম অনেকগুলো রাষ্ট্রদূতকে শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। আমরা যদি দেখি আকরামুল কাদের, মোহাম্মদ জিয়াউদ্দিন, এই 2 জন, এরা এক একজন 5 বছর করে সেখানে রাষ্ট্রদূত ছিলেন। এমনকি লন্ডনেও একজন সাইদুর রহমান, ওনার নাম অধ্যাপক সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তাকেও শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদায় হাই কমিশনার নিয়োগ করেছিলেন যুক্তরাজ্যে। একটা জিনিস দেখতে হবে যে আমাদের যেসব হাই কমিশনার বা রাষ্ট্রদূত আমরা প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ করেছি, তারা কি এই পোস্টগুলোতে বিশেষ কোনো তাৎপর্য, আসলে জিনিসটা তাৎপর্য কতটুকু সেটা পরে বলছি, তারা কি বিশেষ কোনো রেজাল্ট আনতে পেরেছিলেন এই সব রাষ্ট্র থেকে, ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে? উত্তর হলো শূন্য, কিছুই করতে পারেননি। তারা সিনিয়র লোক ছিলেন, হয়তো তাদেরকে নিয়ে বিতর্ক হয় নাই, কিন্তু এরা কেউ যে বিশেষ কিছু করেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে, বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে, বাংলাদেশ মার্কিন যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে, এমন কোনো নজির কিন্তু আমাদের সামনে নাই। এতগুলো জিনিস কেন বললাম জানেন? কারণ হলো যেইভাবে এটা নিয়ে সব জায়গায় আপনার বিশেষ একেবারে আলোড়ন তৈরি করা হয়েছে, মূলত এগুলো সাংবাদিকরাই করে, ইউটিউবাররা করে, কারণ এগুলো করতে হয়, না করলে তো ইউটিউব চলে না। এটা সেখানে একটা কারণ। এখন আমরা দীনেশ ত্রিবেদীর বিষয়টা দেখি। দীনেশ ত্রিবেদী কংগ্রেসের রাজনীতি করেছেন, তৃণমূল কংগ্রেসের রাজনীতি করেছেন, পরে এখন তিনি বিজেপির রাজনীতি করেন। তিনি আগে ভারত সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং পূর্ণমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মনমোহন সিং এর ক্যাবিনেট ছাড়েন রেলমন্ত্রী থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তখন দীনেশ ত্রিবেদীকে তিনি রেলমন্ত্রীর জায়গায় রেখে এসেছিলেন। সেই হিসাবে দীনেশ ত্রিবেদী ভারতের রেলমন্ত্রী ছিলেন। ভারতের রেলমন্ত্রী একজন সিনিয়র মন্ত্রী হয়, খুব ভারী একটা মন্ত্রণালয়, অনেক বাজেট ইত্যাদি। দীনেশ ত্রিবেদী পরবর্তীতে বিজেপিতে আসেন। এখন দীনেশ ত্রিবেদীকে যখন ভারত সরকার হাই কমিশনার নিয়োগ করেছেন, তাকে কি সচিব করবেন, অতিরিক্ত সচিব করবেন, কিভাবে করবেন? তিনি তো আরো ছোট দলে থাকা অবস্থায় তিনি মন্ত্রী ছিলেন।
স্বাভাবিকভাবেই দীনেশ ত্রিবেদীকে এখানে মন্ত্রীর মর্যাদা দেয়া ছাড়া ভারত সরকারের টেকনিক্যালি কোনো উপায় ছিল না। আর কোনো রাজনৈতিক সরকারই তো কোনো মানি লোকের মানহানি করে না যদি সেখানে সেটা রক্ষা করা যায়। স্বাভাবিকভাবেই দীনেশ ত্রিবেদীকে নরেন্দ্র মোদী সরকার পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর সমান বেতন ভাতা দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন। এখানে এর অতিরিক্ত আসলে তাৎপর্য খোঁজাটা হলো এখন পর্যন্ত অর্থহীন। তবে কিছু জিনিস ব্যাখ্যা করার আছে। আমরা যে জিনিসগুলো সব জায়গায় আলোচিত হচ্ছে সেগুলো আসলে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না। কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে এখানে, সেই জিনিসগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরি। প্রথম কথা হলো, একজন রাজনীতিবিদকে কেন ভারত সরকার এখন বাংলাদেশে হাই কমিশনার নিয়োগ করলেন? এটার উত্তর ভারত সরকার ভালো বলতে পারবে। আমরা যা বলবো এগুলা সব কিছুই জল্পনা কল্পনা, কিন্তু জল্পনা কল্পনা করারও তো কিছু আপনার যুক্তি নির্ভর, চিন্তা নির্ভর, অভিজ্ঞতা নির্ভর আপনার মাথা থাকতে হবে, তাই না? তা না হলে তো শুধু আপনার এই যে আলোড়নই তোলা হবে, কনস্পিরেসি থিওরি তৈরি করা হবে, সেগুলো তো কোনো বিশেষ মূল্য রাখে না আসলে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়া ছাড়া। একটা জিনিস আমি বলতে পারি, যেটা হলো বাংলাদেশের যে অভ্যন্তরীণ সিচুয়েশন, আমরা কি ভারতীয় কর্তৃপক্ষের কাছে যখন বাংলাদেশ সম্পর্কে কথা শুনি, সেই সিচুয়েশনটার বাস্তবতা কি তাদের কথায় ফুটে উঠে? ফুটে উঠে না। যেমন ধরুন, বাংলাদেশের সবচেয়ে বড় যে পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে স্বাধীন বাংলাদেশে, কিংবা বলা যায় যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে, সেটা হলো বাংলাদেশে সীমাহীন অযৌক্তিক মিথ্যা তথ্যের উপর, প্রপাগান্ডার উপর ভিত্তি করে দিনের পর দিন ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা বাড়ানো হয়েছে। যারা আসলে ঘৃণা করার হেতু ছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো ভিত্তি কিন্তু নাই। এই যে বাংলাদেশে হিন্দু ঘৃণা এত বাড়ানো হয়েছে, ভারত ঘৃণা এত বাড়ানো হয়েছে, সেই ব্যাপারে কি ভারত সরকার বা ভারতের সিনিয়র লোকজন, ভারতের উচ্চ পর্যায়ের লোকজন, ভারতের বুদ্ধিজীবীরা অবগত আছেন? এটা কিন্তু ভারতীয়দের কথাবার্তায় আমার কাছে মনে হয় না। হয় তারা ইচ্ছে করে তথ্যটা গোপন করেন, অথবা তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন না এগুলা জানা। সেই দিক থেকে আমরা বলতে পারি যে ভারত সরকার যেহেতু একের পর এক আমলাদের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছে, এবং আমলারাই সাধারণত কূটনীতিক এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে, সেখানে নানান ধরনের লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের কি ব্যর্থতা নাই? যদি এটা হয় যে ভারত সরকার বাংলাদেশের সিচুয়েশন কখনো ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারেনি, সেক্ষেত্রে তো এই দূতাবাসটার ব্যর্থতা আছে। এখন সেই ব্যর্থতাটা কার উপর যায়? ব্যর্থতাটা কিন্তু যায় আপনার হাই কমিশনারের উপর, একের পর এক হাই কমিশনারদের উপর। তারা হলো আপনার প্রতিষ্ঠানটার প্রধান, স্বাভাবিক। এখন তাদের ব্যর্থতা কতটা আছে সেটা নিরূপণ করছি না, যুক্তিতে তাদের ব্যর্থতা যায়। এখন নরেন্দ্র মোদী সরকার যদি এই বিষয়টা মাথায় রেখে একজন রাজনীতিবিদকে, অর্থাৎ একটা কিছু চেঞ্জ করেন, একটা শিফট নিয়ে আসেন যে নিয়োগে, যে এবার রাজনীতিবিদদের দিয়ে থাকি, সেখানে একটা তাৎপর্য থাকলেও থাকতে পারে। তবে আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে যে আপনার সঠিক অ্যাসেসমেন্ট করতে হলে যে একজন রাজনীতিবিদ হতে হবে, এমনটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু বাস্তবতা হলো যে ভারত সরকার, ভারতের উচ্চতর পক্ষে আমরা বাংলাদেশকে যেভাবে চিত্রায়িত করতে দেখি, সেখানে কিন্তু আমরা বাস্তবতার প্রতিফলনটা দেখি না। আর বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে ভারত ঘৃণা ছড়ায়, এটাকে ভারতের কর্তৃপক্ষ বা ভারতের লোকজন গুরুত্বপূর্ণ মনে না করতে পারে। মৌলবাদীরা তো চায় যে এটাকে গুরুত্বপূর্ণ মনে করুক, তাদেরকে নিয়ে ভারত একটু আলোচনা হোক। ভারত যে এটা এইসব নিয়ে একেবারে চুপ থাকে, এই জন্যই তো হয়তো মৌলবাদীদের আসলে উস্কে দেওয়া হয়, তারা আরো বেশি করছে জিনিসটা। এখন দীনেশ ত্রিবেদী আসার পরে কি তিনি সঠিক তথ্য দিবেন? আগে কি সঠিক তথ্য দেওয়া হয়নি? আমরা জানি না। কিন্তু দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে যেভাবে কথা বলেছেন, উনি শুধু সম্প্রীতির কথা বলেছেন, স্বাভাবিক কথা। অনেকটা আপনার একজন রাজনীতিবিদ যেভাবে কথা বলেন, সেটাকে টুইস্ট করা হয়েছে, এবং দীনেশ ত্রিবেদীর ভালো মানুষই প্রকাশ পেয়েছে। কিন্তু অবশ্য তিনি যেহেতু এখানে রাষ্ট্রদূত হিসেবে এসেছেন, তিনি তো সেটা প্রকাশ করবেনও না যদি তিনি সচেতনভাবে এটা এড়িয়ে যান। কিন্তু বাংলাদেশের বাস্তব অবস্থাটা কিন্তু আমরা দীনেশ ত্রিবেদীর প্রথম দিনের বডি ল্যাঙ্গুয়েজে পাই নেই। আজকে একটু পেয়েছি, সেই জায়গাটা একটু আসি। দীনেশ ত্রিবেদী আজকে যেভাবে ভারতের ভিসা উন্মুক্ত করার কথা বললেন, আমার মনে হয় তার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাওয়ার চেয়েও আজকে তিনি ভিসা খুলে দেওয়াটা তার যে বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে, এইটা মনে হয়েছে যে তিনি একটু আড়ষ্ট, তিনি একটু হাসি খুশি নন। এখন তিনি যেভাবে ভিসা ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এটা কিন্তু মৌলবাদীদের এইটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত। কিন্তু মৌলবাদীরা এটা নিয়ে হবে না, কারণ তারা জানে যে ভারতে যাওয়ার জন্য বহু বাংলাদেশি বসে আছে। কারণ হলো বাংলাদেশিরা তো দেখেন চীনে যেতে পারে না, চীনে ভিসা দেয় না, আর ভিসা দিলেও চীন তো অনেক এক্সপেন্সিভ। চীনে যাওয়া আর ইউরোপে যাওয়া একই কথা।
যেসব বাংলাদেশের একটু বিদেশ দেখার আপনার ইচ্ছা আছে, ওই রকম টাকা পয়সা নাই, তাদের আসলে ভারত যাওয়া ছাড়া আর কোথায় যাবে তারা? আর দ্বিতীয় হলো তো বাংলাদেশের বড় লোকরা তো ভারতে যেতেই চায়, তাদের অনেক ধরনের আকর্ষণ সেখানে আছে। এই যে ব্যাপক মানুষ ভারতে যেতে চায়, এইটা জেনে মৌলবাদীরা আজকে হয়তো কোনো মিছিল করেনি, কিন্তু মানে আমরা যদি মৌলবাদীদের যুক্তিটাও দেখি, তাহলে কিন্তু তাদের মিছিল করা উচিত। এবং তিনি যেভাবে ভারতের ভিসা, টুরিস্ট ভিসা উন্মুক্ত করছেন, সেটাতে তাকে যদি দোষী করতো যে ওই যে একই আকাশ একই বাতাস কিংবা 140 কোটি আর 20 কোটির মিলে যাওয়াকে তারা বলেছিল না যে ব্যাখ্যা দরকার, যে এক করে ফেলার কথা বলেছেন, আজকের অঙ্গভঙ্গিতেও তো সেই একই জিনিস ফুটে উঠেছে। কিন্তু আজকে কিন্তু প্রতিবাদ নাই, জানি না 2-1 দিনের মধ্যে তারা আবার প্রতিবাদ শুরু করতেও পারে। কিন্তু মৌলবাদীরা মনে করে যে ভারত যা দিবে এটা তাদের অধিকার, ভারতকে অপমান করা তাদের অধিকার, বাংলাদেশের হিন্দুদের ঘৃণা করা তাদের অধিকার, এবং হিন্দুদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া এটাও তাদের জন্য ন্যায্য। বিপরীতে ভারত কিন্তু কোনো কিছু করতে পারবে না। ভারতে মুসলমানদেরকেও ফুলের টোকা দিলেও কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা ভারত দখল করে ফেলবে, এটা হলো তাদের বক্তব্য। যা হোক, এই কথাগুলো বললাম কেন, আসলে তাৎপর্য তেমন নাই, কিন্তু কিছু জায়গায় হয়তো একটু আপনার এখন চিন্তা ভাবনার বিষয় আছে। একটা হলো যে ইউনূসের ডাকাততন্ত্র ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের চোখে চোখ রাখা হয়ে গেছে তাদের কূটনীতি। ভারতের চোখে চোখ রাখার সবচেয়ে কার্যকর পদক্ষেপ তারেক রহমান নিতে পারে যে এই যে ভিসা উন্মুক্ত করে দিয়েছে এটাকে প্রত্যাখ্যান করা, এবং বাংলাদেশিদের উপর ভিসা, বাংলাদেশিদের ভারত যাওয়ার উপর সরকার যদি একটা ব্যান করে দেয় যে না তোমরা ভিসা যতই দাও আমার লোক যাবে না, আমি নিষেধাজ্ঞা জারি করলাম, ভারতে কেউ যেতে পারবে না। এটা কিন্তু সত্যিকারের চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু একটা কিছু ইস্যু হলো, একটা চিঠি দিলাম, উত্তর আসলো না, আরেকটা চিঠি দিলাম, আরেকটা চিঠি দিলাম, এগুলোকে মূল্যবাদীরা মনে করে যে চোখে চোখ রেখে কথা বলা। কিংবা ওই যে রাস্তায় দাঁড়িয়ে যদি বলে যে 7 সিস্টার এখনই কেটে দিলাম, স্বাধীন করে দিলাম, চিকেন নেক কেটে দিলাম, এইটাকে বলে এগুলো হলো আপনার গুন্ডামি, বদমাশি, হঠকারিতা, রাজনীতি। কিন্তু সত্যিকারের চোখে চোখ রাখতে চাইলে ভারতের ভিসার যে অফার এসছে, ভারতীয় ভিসা, সেটা প্রত্যাখ্যান করলে কিন্তু চোখে চোখ রেখে কথা বলা হয়। আমরা দেখলাম যে ভারতীয়রা কিন্তু সেইভাবে বাংলাদেশ নিয়ে আসলে তেমন কোনো গুরুত্ব দেয় না। জাহেদ কাণ্ড যেভাবে ঘটে গেল, একদিকে ভারত গুরুত্ব দেয় না, ভারত যে বাংলাদেশ নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করে সেটাও কিন্তু আমাদের মনে হয় না। তবে এখানে যেটা হচ্ছে যে বারবার ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হচ্ছে, এটা ইউনূসের আমল থেকে। সেইখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যদি মনে করে যে একজন সিনিয়র, এত বড় সিনিয়র পজিশনের লোক হাইকমিশনার, তাকে এখনই ডাকবো, এইটা একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়লেও পড়তে পারে। তবে আমি মনে করি না পড়বে, এটা চিন্তা করা যেতে পারে আর কি। আমাদের যেসব ভাষ্যকাররা আছে তারা যে অনেক কল্পনা করে বের করেছে, তারা যদি কল্পনাটা ভালো করে করতে পারতো তাহলে এই জায়গায় একটু কল্পনা করার সুযোগ আছে আসলে দীনেশ ত্রিবেদীর মন্ত্রীর মর্যাদা লাভ করার ক্ষেত্রে। একটা জিনিস কি, বরঞ্চ মন্ত্রীর মর্যাদায়, যেমন আমাদের দেশে আমরা যেটা দেখেছি, আমাদের দেশের মন্ত্রীর মর্যাদায় কেউ যদি রাষ্ট্রদূত হয় তখন আবার ফরেন মিনিস্ট্রির সাথে তার একটা টানাপোড়েন সৃষ্টি হয়। কিরকম? ধরেন ফরেন সেক্রেটারি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিজিট করতে গেল, একটা অফিসিয়াল বৈঠক হবে, এখন রাষ্ট্রদূত তার কোন পাশে বসবে? রাষ্ট্রদূত তো মন্ত্রী, ফরেন সেক্রেটারি তো সেক্রেটারি। এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে ঝামেলা লাগে, একটা মনস্তান্ত্রিক দ্বন্দ্ব অভ্যন্তরীণ ভাবে তৈরি হয়। এটা অবশ্য ভারতের ক্ষেত্রে হবে না বলেই আমি আশা করি। আর দীনেশ ত্রিবেদী অবশ্যই সরাসরি মোদী সাহেবের সাথে তো নিশ্চয়ই উনি কথা বলতে পারবেন। তবে আমি মনে করি যে কোনো কার্যকর হাইকমিশনারই এটা পারার কথা। এখানে এমন নয় যে ও একজন আমলা হাইকমিশনার থাকলে তিনি ভারতীয় কর্তৃপক্ষের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেরকম যোগাযোগ করতে পারবেন না, এইটা আমার মনে হয় না। সুতরাং দীনেশ ত্রিবেদীর মন্ত্রীর মর্যাদা পাওয়া এবং সেইভাবে দায়িত্ব চালিয়ে নেয়, এইটাকে আমি মনে করি যে ভারত সরকার একটা সিনিয়র নিয়োগ দিয়েছেন, সিনিয়র মানুষকে, সেটা অবশ্যই তারা বাংলাদেশের সাথে সম্পর্কটাকে গুরুত্ব দেন বলেই দিয়েছেন। কিন্তু আর দীনেশ ত্রিবেদী যেহেতু আগে থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, সেই জন্য তাকে তো আর সচিব করা যায় না, সেজন্যই তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় তাকে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন। এই দুইটার বাইরে আমি এটার আসলে বিশেষ কোনো তাৎপর্য দেখি না, আসলে তাৎপর্য প্র্যাকটিক্যালি নাই। দীনেশ ত্রিবেদী যা করবেন, আগের হাইকমিশনার গুলো তা করেছে। তিনি যদি বাড়তি কোনো কিছু করতে পারেন, সেইটা হলো যে যদি তিনি সত্যি সত্যি ভারতের কর্তৃপক্ষকে আপনার স্বীকার করাতে পারেন যে বাংলাদেশে যেই হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, এই ব্যাপারে যদি ভারতের উচ্চতর মহলে যদি সচেতনতা তিনি তৈরি করতে পারেন, সেটা হলে আমরা মনে করব যে দীনেশ ত্রিবেদীর মতো এত সিনিয়র একজন মানুষকে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করায় ভারত সরকার অন্তত ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার পর্যায়ে নিতে পেরেছেন দীনেশ ত্রিবেদী, এবং সেটাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে সাফল্য হিসাবে দেখব। দেখুন, এতক্ষণ যা বললাম তাতে আমাকে মনে হচ্ছে আমি ভারতীয়দের চেয়ে অতি ভারতীয় হয়ে গেছি, এটা অনেকে বলতে পারেন। কিন্তু বিষয়টা কি জানেন? বিষয়টা হলো বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশের হিন্দু নির্যাতন প্রধান একটা বিষয় হওয়া উচিত। কেন হওয়া উচিত? এটা মানবিকতার দিক থেকেও সত্য।
এবং মানবিকতা, সভ্যতা, এই দুটো মুখী যদি আপনি না হন, সম্পর্ক উন্নয়ন যেমন হয় না, আপনার অভ্যন্তরীণ উন্নতি হয় না। বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নতির সাথে সাথে বাংলাদেশে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা বর্জন করা উচিত। আর ভারতের তরফ থেকে এটা আরো সিরিয়াসলি দেখা উচিত, কারণ হিন্দুগুলা তো যায় ভারতে, তাদের অর্থনীতির উপর চাপ পড়ে তাদের, এবং বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে তো বাংলাদেশ এখন যে পরিমাণ জাহান্নাম হয়ে গেছে তার চেয়ে আরো উত্তপ্ত জাহান্নাম হয়ে যাবে। কারণ হলো তখন, এখন হিন্দুদের তাড়াচ্ছে, তখন তারা ভারতের দিকে আমাদের মতো মুসলমানদের তাড়াতে শুরু করবে মৌলবাদীরা। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, যত বড় ব্যবসায়ী হন, আমলা হন, তারা খেতে হবে মৌলবাদীদের। এখন আপনারা হয়তো মৌলবাদীদের সমর্থক আছেন, কাজেই জিনিসটা একটু ভালো, অনেক গভীর থেকে চিন্তা করার চেষ্টা করবেন। আর আমি আশা করব যে দীনেশ ত্রিবেদী আমি যেটা বলেছি সেই ধরনের কার্যক্রম গ্রহণ করবেন, ভারতের উচ্চতর কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হবেন, এবং বাংলাদেশের হিন্দুদের জন্য যাতে অন্তত বাংলাদেশ একটা মুসলমানদের জন্য যতটুকু আছে সম্মানের, ততটুকু সম্মানের জায়গা হয়, সেই জায়গায় দীনেশ ত্রিবেদী কাজ করবেন বলে আমি আশা প্রকাশ করছি। যদিও অতীতে আমি এই ধরনের কোনো কার্যক্রম ভারতের হাইকমিশনারদের তরফ থেকে দেখিনি। এখন দীনেশ ত্রিবেদী কি করতে পারেন সেটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম।